ভারতের পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকরা। এর ফলে চরম অসন্তোষ তৈরি হচ্ছে ভারতীয় কৃষকদের মধ্যে। উৎপাদনের খরচ না পাওয়ায় রাস্তায় ফেলে দিচ্ছেন আলু, পেঁয়াজ। এমন পরিস্থিতিতে রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেন কৃষকরা। ময়ূখ রঞ্জনের বাড়ি ঘিরে কেন ভারতীয় কৃষকদের বিক্ষোভ তা নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত, কারণ দেশটির বিভিন্ন রাজ্যের অভ্যন্তরীণ সংকটে পণ্যের দাম বাড়ছে। এই সিদ্ধান্তের পর ভারতীয় কৃষকদের অভিযোগ, তারা উৎপাদিত পেঁয়াজ ও আলুর ন্যায্য দাম পাচ্ছেন না। এর ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। এই উত্তেজনার পেছনে একটি বড় ভূমিকা রয়েছে ভারতীয় গণমাধ্যমের, বিশেষত বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা চালানোর জন্য কৃষকরা অভিযুক্ত করছেন রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ূখ রঞ্জনকে। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। ময়ূখ আপনাদের শত্রু নয়, ময়ূখ আপনাদের গণশত্রু নয়। ভারতীয় এই সাংবাদিকের দাবি, বাংলাদেশে বিশৃঙ্খলা চলছে এবং ভারতীয় পণ্য রপ্তানি বন্ধ হলে খাদ্য সংকট দেখা দেবে দেশটিতে। এই ধরনের ভুল তথ্য ছড়ানোর জন্য ময়ূখ রঞ্জনকে দায়ী করছেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, তাদের কষ্টার্জিত পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে কৃষকদের পথে বসানো হয়েছে। এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূখ রঞ্জনকেই কিনতে হবে। অবস্থা বেগতিক দেখে কৃষকরা ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেন। এদিকে ডক্টর ইউনূসের সরকার বর্তমানে পেঁয়াজ ও আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভর না করে বিকল্প উৎসের সন্ধান করছে। এখন পাকিস্তান ও চীন থেকে পণ্য আমদানি করায় বাংলাদেশের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে। ভারতীয় কৃষকদের মতে, ময়ূখ রঞ্জনের মিথ্যা প্রচারণার কারণে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক খারাপ হয়েছে এবং রপ্তানি বন্ধ হয়ে গেছে। ভারতের গ্রামীণ অর্থনীতি এরই মধ্যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, আর এই রপ্তানি বন্ধের ফলে কৃষকদের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়েছে। কিছু কৃষক পণ্য বিক্রি করতে না পেরে আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছেন, এমন খবরও পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই দুর্দশার জন্য সরকারের নীতিগত ব্যর্থতা এবং মিডিয়ার অপপ্রচার দায়ী। ভারতের এই সংকটের মধ্যেও বাংলাদেশ কিছুটা স্বস্তিতে রয়েছে, কারণ তারা বিকল্প উৎস থেকে পণ্য আমদানির ব্যবস্থা করেছে। এর ফলে বাংলাদেশের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ। চাঁদপুরের মেঘনা নদীতে সারবাহী একটি জাহাজে দুর্বৃত্তরা আক্রমণ চালিয়ে 7 জনকে অত্যন্ত নৃশংসভাবে শেষ করে দিয়েছে। প্রথমে ভাবা হয়েছিল ডাকাতরা এই কর্মকাণ্ড ঘটিয়েছে, কিন্তু সেখানে ডাকাতির কোনো আলামত মেলেনি। এই ঘটনার প্রায় 2 দিন হয়ে গেলেও কারা কেন এই হত্যাকাণ্ড ঘটালো তার কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। একটা সূত্র বলছে, বাংলাদেশের নদী অঞ্চলে সক্রিয় ভারতের গোয়েন্দা সংস্থা র। পদ্মা সেতুর পিলারে ফেরি দিয়ে একাধিক আঘাতের ঘটনাতেও রয়ের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছিল। এবার জাহাজে হামলার ঘটনাতেও রয়ের সংশ্লিষ্টতা দেখছেন কেউ কেউ। জাহাজে বেঁচে যাওয়া জুয়েল কাগজে লিখে কিছু একটা বলারও চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সব মিলে এমভি আল বাখেরা জাহাজে আসলে কি ঘটেছিল, কাগজে লিখে কি বলতে চেয়েছিল বেঁচে ফেরা জুয়েল, এই ঘটনায় আসলে কি জড়িত ভারত? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজে ঘটে যাওয়া ঘটনাতে নিছক ডাকাতি হিসেবে দেখছে না পুলিশ। সারসহ কোনো কিছু খোয়া না যাওয়াতেই মূলত রহস্যটা তৈরি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ধারণা করছেন এর পেছনে ভিন্ন কোনো কারণ রয়েছে। তারা বলছেন, শুধু লুটপাটের জন্য একসঙ্গে এতগুলো মানুষকে নৃশংসভাবে শেষ করে দেওয়ার ঘটনা অস্বাভাবিক। এমনকি যারা নিহত হয়েছেন তাদের মোবাইল ও মানিব্যাগও অক্ষত অবস্থায় পাওয়া গেছে। তাছাড়া যারা কর্মচারী তারা দরিদ্র মানুষ,
তাদের কাছে খুব বেশি টাকা পয়সা থাকার কথা না। জাহাজের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সার। সেই সার আগে যেভাবে ছিল সেভাবেই আছে। অনেক সময় জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটে, সেটিও ঘটেনি। তাছাড়া জাহাজের তো অনেক দাম, সেই জাহাজও অখ্যাত রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যে আগে থেকে কোনো শত্রুতা ছিল, সেই শত্রুতাবশত এই ঘটনা ঘটেছে। ব্যবসায়িক দ্বন্দ্ব হতে পারে, পুলিশ বলছে। তবে যাই কিছু হোক, তদন্ত করে প্রকৃত বিষয় জানা যাবে। তার আগে সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে এটা ডাকাতি না 100% শিওর। এদিকে ফেসবুকে অনেকে স্ট্যাটাস দিচ্ছেন বাংলাদেশের নদীসহ সাগর অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্রিয় ভূমিকা রয়েছে র। বিশেষ করে হাসিনার পলায়নের পর র তাদের কার্যক্রম আরও বাড়িয়ে দিয়েছে। কেউ কেউ ধারণা করছেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে এই হত্যাযজ্ঞের ঘটনা ঘটাতে পারে র। এর আগে 2021 সালে সদ্য নির্মিত পদ্মা সেতুতে 6 বারের মতো ফেরির আঘাতের ঘটনা ঘটে। অথচ 2 পিলারের মধ্যে এত পরিমাণ ফাঁকা ছিল যে ফেরিগুলোর সেতুর পিলারে আঘাত করার মতো কারণই ছিল না। কেন, কিভাবে বারবার সেতুতে আঘাত করা হচ্ছিল তা নিয়ে বাংলাদেশ সরকার যখন কোনো কুল কিনারা করতে পারছিল না, ঠিক সে সময় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড এলাকা থেকে বিভিন্ন সময়ে 1 বা 2 জন নন, অন্তত 11 জন ভারতীয়কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে নিয়মিত টহলরত সেনা কর্মকর্তারা। এদের আটকের পরেই ঘটনা অনেকটা পরিষ্কার হয়ে যায় যে রয়ের ইশারাতেই আসলে ঘটছে এসব কাণ্ড। 2021 সালের জুনে রূপসা রায় ও বিজয় কুমার রায় নামে 2 জন ভারতীয় নাগরিককে সেতুর সংরক্ষিত এলাকা থেকে সেনা সদস্যরা আটক করে। অথচ ওই এলাকায় সাধারণ কোনো মানুষের দ্বারা প্রবেশ করা সম্ভব ছিল না। কিন্তু এসব ভারতীয়রা পদ্মা সেতু এলাকায় কেন এসেছিল বা কি করছিল সে সম্পর্কে কোনো তথ্য পরে আর পাওয়া যায়নি। ধারণা করা হয় আওয়ামী সরকার রকে বাঁচাতে এসব তথ্য আর প্রকাশ করেনি। এমনকি এসব নাগরিককে ভারতের চাপে ছেড়ে দিতে বাধ্য হয় বাংলাদেশ। এরপর জানা গেছে সর্বশেষ একই বছরের 25শে জুন জাজিরার নওডোয়া এলাকা থেকে আরও এক ব্যক্তিকে আটকের পর জানা যায় তিনি গুজরাটের অধিবাসী। তার 2 দিন আগে আটক হওয়া বিজয় কুমার রায়ের বাড়ি ভারতের বিহারে। পুলিশ ও সেতু নির্মাণের সাথে জড়িত কর্মকর্তারা বলছেন 2019 সালের ডিসেম্বরে প্রথম একজন ভারতীয় আটক হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে বিহার থেকে আসা টুনা রায়, ওড়িশার বীরুমণ্ডল, বিহারের সোনু সিং সহ মোট 11 জনকে আটক করা হয়। এদের অনেকেই উদ্দেশ্যহীন ঘোরাফেরার সময় সেনা সদস্যরা আটক করেছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছে। পূর্বের ঘটা এসব ঘটনা আর সম্প্রতি ঘটনা জাহাজের এই ঘটনা প্রমাণ করে এই নাশকতার পেছনে কোনো না কোনোভাবে বিদেশি কোনো শক্তি জড়িত রয়েছে। আসলে জাহাজে ঠিক কি ঘটেছিল সে সম্পর্কে আরও ভালো জানা যেত যদি জাহাজে থাকা 8 জনের মাঝে বেঁচে যাওয়া জুয়েলের বক্তব্য নেওয়া যেত। তাকে জাহাজ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলা হলে সেখানে থাকা নৌ পুলিশকে তিনি কিছু একটা লিখে বলার চেষ্টা করছিলেন, কারণ তার শ্বাসনালী কেটে যাওয়ায় তিনি কিছু বলতে পারছিলেন না। এদিকে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় লেখা শেষের আগেই তাকে বহনকারী অ্যাম্বুলেন্স চাঁদপুর সদর হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। চাঁদপুরের ওসি ইকবাল বলছেন, জুয়েল লেখার পর অ্যাম্বুলেন্সটি চাঁদপুর থেকে চলে যায়। আমাদের ধারণা জুয়েল হয়তো কিছু একটা জানেন বলে বলার চেষ্টা করেছেন, তবে এখনও কোনো তথ্য নেওয়া সম্ভব হয়নি। জুয়েল আপাতত গুরুতর অসুস্থ, সে কিছু বলতে পারছে না। সুস্থ হলে জুয়েলের বক্তব্য থেকে হয়তো গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেলেও পাওয়া যেতে পারে। জুয়েল রানা একটু সুস্থ হলেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলেও জানান পুলিশ সুপার। উল্লেখ্য, লাইটারে জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কর্মকর্তা আতাউল করিম রঞ্জু বলেন, ইউরিয়া সার বোঝাই করে জাহাজটি সিরাজগঞ্জের বাঘাবাড়িতে বিসিআইসি ডিপোতে যাবার কথা ছিল। ঘটনাস্থল ঘুরে দেখার পর চাঁদপুরের ডিসি মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন, আহত একজন হাতের ইশারায় জানিয়েছেন জাহাজে তারা 8 জন ছিলেন। ঘটনাটি কিভাবে ঘটেছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। আল বাখেরা জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল মালিকের। পরে একই মালিকের অন্য জাহাজের লোকজনদের খোঁজ নিতে বললে তারা গিয়ে আল বাখেরার ঘটনা প্রত্যক্ষ করেন। তখন জাহাজটি নোঙ্গর করা ছিল। একই কোম্পানির মুগনি 3 জাহাজের গ্রিজার মোহাম্মদ মাসুদ বলেন, মালিক ওই জাহাজের কাউকে ফোনে না পেয়ে আমাদের জাহাজে ফোন দিয়ে খোঁজ নিতে বলেন। মাস্টার বাচ্চু মিয়া বলেন, আমরা খালি জাহাজ নিয়ে মাওয়া থেকে ওই পথে ফিরছিলাম। মালিক শিপন মিয়া ফোন পেয়ে নোঙ্গর করা আল বাখেরা জাহাজের কাছে গিয়ে নৃশংস ঘটনা দেখেই 999-এ ফোন দেন। এদিকে ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি করেছে শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি করা হয়েছে। এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন যুগ্ম সচিব। কমিটিকে এই ঘটনার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়,
দায়িত্ব নিরূপণ, অনুরূপ নৌ দুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় ও প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এজন্য সময় দেওয়া হয়েছে 5 কর্মদিবস। মালিকপক্ষ বলছে, জাহাজটি কর্মরতদের সঙ্গে রোববার রাত 8টার পর তাদের সবশেষ যোগাযোগ হয়। তাদের ভাষ্য, সোমবার সকাল থেকে জাহাজটির কারো সঙ্গে তারা যোগাযোগ করতে পারছিলেন না। পরে আরেকটি জাহাজের সঙ্গে যোগাযোগ করে আল বাখেরার খোঁজ মেলে। জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ বিপ্লু বলেন, রোববার রাত 8টার পর জাহাজের মাস্টারের সঙ্গে শেষবার কথা হয়। তখনও সব ঠিক ছিল। ওই সময় জাহাজটি চাঁদপুরের হজারিয়ার কাছাকাছি নদীতে ছিল। প্রতিদিনই আমি বা আমাদের প্রতিনিধিরা তাদের সঙ্গে যোগাযোগ করে। সোমবার সকাল থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। এই নিয়ে আমরা চিন্তিত ছিলাম। পরে জানতে পারলাম এমন ঘটনা ঘটেছে। জাহাজে ঘটে যাওয়া এসব প্রাণহানির ঘটনার মধ্যে জাহাজ মাস্টার কিবরিয়া বিশ্বাসের নিহতের ঘটনা সবার চোখে পানি এনে দিয়েছে। কারণ 60 বছর বয়সী এই ব্যক্তির চাকরি জীবনের শেষ কর্মদিবস ছিল। জাহাজের মালামাল খালাস করে ফিরে আসতে চেয়েছিলেন বাড়িতে। কারণ আগামী 10 জানুয়ারি বড় মেয়ে হাবিবা আক্তারের বিয়ের তারিখ ঠিক হয়েছিল। তাই চলছিল এর প্রস্তুতি। কিন্তু শেষ পর্যন্ত তার আর মেয়ের বিয়েতে যাওয়া হলো না। আল্লাহ নিহত সবার জন্য আপনি উত্তম ফয়সালা দান করুন, আমিন। আপনি কি মনে করেন, এটি কি নিছকই একটি ডাকাতির ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে একটি বিনোদন কেন্দ্রে মাস্তি করতে দেখা গেছে। এক সূত্রে ওই বিনোদন কেন্দ্রে তার ফুর্তি করার কিছু ভিডিও এসেছে ফেস দ্য পিপলের হাতে। সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন। অক্টোবর মাসে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার ইনভেস্টিগেশন ইউনিট জানিয়েছিল, যুক্তরাজ্যের লন্ডনে 168 কোটি টাকা মূল্যের একটি বাড়িতে বসবাস করছেন তিনি। তবে 23 ডিসেম্বর ফেস দ্য পিপলের হাতে আসা ভিডিও ও তথ্য বলছে তিনি এখন তার আগের অবস্থানে নেই। এর আগে সাইফুজ্জামান ও তার স্ত্রী রুকমিলা জামানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন বাংলাদেশের একটি আদালত। সাইফুজ্জামান যুক্তরাজ্যে কোটি কোটি ডলার অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগ অনুসন্ধান করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানের স্বার্থে প্রতিষ্ঠানটির আবেদনের প্রেক্ষিতে 7 অক্টোবর সাইফুজ্জামান দম্পতির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। সম্প্রতি দুবাইয়ের একটি বিনোদন কেন্দ্রে পরিবারসহ তার আনন্দ ফুর্তি করার বেশ কিছু দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। জানা যায়, লন্ডনের বিলাসবহুল বাড়ি ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যে সাইফুজ্জামানের আরও কয়েকশো অ্যাপার্টমেন্ট রয়েছে। সাইফুজ্জামান ও তার স্ত্রীর সম্পদ জব্দের বিষয়ে দুদক ইতোপূর্বে আদালত থেকে আদেশ পেয়েছে। এর ফলে এই দম্পতির মালিকানাধীন অ্যাপার্টমেন্টগুলো আদালতের আদেশের আওতায় পড়েছে। বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কয়েকশো আন্দোলনকারী শহীদ হন। এই পরিস্থিতিতে শেখ হাসিনা পালিয়ে ভারতে যান। তার অন্যতম একজন ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন এই সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সাইফুজ্জামানের বৈশ্বিক সম্পত্তির সাম্রাজ্য নিয়ে গত সেপ্টেম্বরে দ্য মিনিস্টার্স মিলিয়নস শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরা। সেই প্রতিবেদন অনুযায়ী তার সম্পত্তির মূল্য 50 কোটি মার্কিন ডলার। সাবেক এই মন্ত্রী আল জাজিরার পরিচয় গোপন করা সাংবাদিকের কাছে গর্ব করে বলেছিলেন, যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রে ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তার অ্যাপার্টমেন্ট রয়েছে। 2016 সাল থেকে তিনি শুধু যুক্তরাজ্যেই 360টির বেশি বিলাসবহুল বাড়ি কিনেছেন। আল জাজিরার হাতে আসা তথ্যে দেখা যায়, দুবাইয়ে সাইফুজ্জামানের সম্পত্তির সংখ্যা প্রাথমিক ধারণার চেয়ে অনেক বেশি। নতুন করে ফাঁস হওয়া সম্পত্তির তথ্যে দেখা যায়, সাইফুজ্জামান সংযুক্ত আরব আমিরাতে 250টিরও বেশি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের তালিকাভুক্ত মালিক। এই সম্পত্তির মূল্য 14 কোটি মার্কিন ডলারের চেয়েও বেশি। নথি থেকে জানা যায়, সাইফুজ্জামানের স্ত্রী রুকমিলা জামান দুবাইয়ে 2 কোটি 50 লাখ মার্কিন ডলারের বেশি মূল্যের আরও 50টি সম্পত্তির তালিকাভুক্ত মালিক। তাতে সেখানে এই দম্পতির 54টি সম্পদের মালিকানার তথ্য উন্মোচিত হয়েছিল। বাংলাদেশের মুদ্রা আইন অনুযায়ী দেশের কোনো নাগরিককে বছরে $12,000 চেয়ে বেশি বিদেশে নিয়ে যাওয়ার কোনো অনুমোদন দেওয়া হয় না। আল জাজিরার অনুসন্ধানে বেরিয়ে এসেছে, 2018 থেকে 2023 সালের মধ্যে অফশোর সম্পদের বিবরণ ঘোষণা করেননি সাইফুজ্জামান। আর তা না করে তিনি বাংলাদেশের কর আইন লঙ্ঘন করেছেন।
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির ব্যাপক অভিযোগ নিয়ে জোরে সোরে তদন্ত শুরু করে। অন্তর্বর্তী সরকার সাইফুজ্জামান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে। যুক্তরাজ্যে কোটি কোটি ডলার পাচারের অভিযোগের অনুসন্ধান চলাকালে তাদের বাংলাদেশ ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সর্বশেষ 23 ডিসেম্বর পরিবারসহ তাকে দেখা যায় দুবাইয়ের একটি অভিজাত বিনোদন কেন্দ্রে, যেখানে তিনি মেতে রয়েছেন আনন্দ বিনোদন আর মৌজ মাস্তিতে। दूसरे गेस्ट वहाँ पर वेट करते हैं, वेटिंग एरिया दूसरे गेस्ट। Actually, I took this for him. Window.